separate residency. Freedom. যদি দেখা যায় যে রিজনেবল কারণ রয়েছে যে অতীতে তিনি যখন মেইনটেনেন্স ক্লেম করবেন তোমরা যদি কখনো সুযোগ হয় পারিবারিক সামগ্রীগুলো হয় রিকভারি অফ মেইনটেনেন্স সেখানে একটা একদম কমন একটা প্রেয়ার থাকে তোমাদের কি সুযোগ হচ্ছিল কখনো দেখার একটা মামলার আর্জি একটা মামলা কিভাবে হয় আচ্ছা ওটা এখন সময় আছে মানে স্টুয়ার্ড রিয়েল ওটা আস্তে আস্তে দেখবে যেমন ধরো যে কোনো মামলা শুধু পারিবারিক মামলা না যে কোনো সিভিল মামলা শুরু হয় একটা
ট্রান্সফারের বিরুদ্ধে উইডো তার ক্লেম এক্সারসাইজ করতে পারবে না। আমি আবার বলছি, উইডো মেইনটেনেন্সের যে অধিকার সেটা যেহেতু অটোমেটিক্যালি তার হাজবেন্ডের সম্পত্তির উপর কোনো চার্জ তৈরি করে না, সেহেতু যদি যে সম্পত্তি থেকে তিনি মেইনটেনেন্স পাবেন সেই সম্পত্তিটা যদি ট্রান্সফার করেন হোল্ডাররা, এবং সেই ট্রান্সফারই যদি হয় বোনাফাইড ট্রান্সফারই, যে সৎ বিশ্বাসে একজন ক্রেতা কিনছেন, তিনি জানেনই না এখান থেকে যে উইডো মেইনটেনেন্স পেয়ে আসছিলেন, সেটা হচ্ছে বোনাফাইড ট্রান্সফারই ফর ভ্যালু উইদাউট নোটিস অফ উইডোজ ক্লেম অফ মেইনটেনেন্স ওভার দি প্রপার্টি। তার মানে হচ্ছে তার কাছ থেকে উইডো কিন্তু পাবেন না। যখন তার কাছে সম্পত্তিটা বিক্রি হবে তখন কিন্তু উইডো রাইট টু মেইনটেনেন্স ডিফিট করবে, এখানে কিন্তু উইডোর কাছে কোনো কিছু করার নেই। কিন্তু তিনি যদি বোনাফাইড ট্রান্সফারই না হয়, ধরো ফর্মুলেন্টলি তাকে ডিপ্রাইভ করার জন্য যারা প্রপার্টিটা হোল্ড করছিলেন তারা কি করলেন, তার কাছে বিক্রি করে দিলেন, এবং যিনি ক্রেতা তিনি কিন্তু জানতেন কিন্তু উইডো মেইনটেনেন্স পেয়ে আসছিলেন, সেক্ষেত্রে কিন্তু উইডো তার এগেইনস্টে মামলা করে তার ক্লেম এক্সারসাইজ করতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা বেসিক নিয়ম। সো এখানে আরেকটা, এটা হচ্ছে হিন্দু লর নিয়ম। একটা হচ্ছে কোনো উইডো রাইট টু মেইনটেনেন্স যেটা আছে সেটা অটোমেটিক্যালি তার হাজবেন্ডের প্রপার্টির উপর কোনো দায় সৃষ্টি করে না। দায় সৃষ্টি করে তিনভাবে, একটা হচ্ছে ডিগ্রির মাধ্যমে, কোর্টে ডিগ্রির মাধ্যমে, আরেকটা হচ্ছে উইডো এবং স্বামীর যে আত্মীয়স্বজন রয়েছে যারা প্রপার্টি হোল্ড করছে তাদের মধ্যে এগ্রিমেন্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে তার হাজবেন্ডের উইলের মাধ্যমে। এই তিনটে জিনিস যদি না থাকে তবে উইডো হচ্ছে কি করতে পারবে না, তার অধিকারটা জাস্ট যখন তিনি হারাবেন এবং সেটা সব অবস্থায় তিনি রিয়েলাইজ করতে পারবেন না। যদি দেখা যায় ট্রান্সফারই মানে ফর্মুলেট ট্রান্সফার যদি হয় তখন তিনি তার অধিকারটা রিয়েলাইজ করতে পারবেন, কিন্তু এটা যদি বোনাফাইড ট্রান্সফারই ফর কনসিডারেশন হয় তার এগেইনস্টে উইডো তার ক্লেমটা এক্সারসাইজ করতে পারবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম। আবার এটা গেল হিন্দু লর নিয়ম। আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এটার সেকশন 39 বলা আছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882। এই আইনটা হচ্ছে আমাদের দেশে প্রচলিত অনেকগুলো আইন রয়েছে, যেমন ট্রান্সফার অফ প্রপার্টি এটার মাধ্যমে রেগুলেট হয় বিভিন্ন রকম ট্রান্সফার, যেমন কিভাবে সেল হবে, কিভাবে মর্টগেজ হবে, কিভাবে লিজ হবে। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে কন্ট্রাক্ট এগ্রি করে কিভাবে আমরা কন্ট্রাক্ট করব, বিজনেস কন্ট্রাক্ট বা বিভিন্ন ধরনের। সো ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এটার সেকশন 39 এসে বলছে যদি ট্রান্সফারই গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার হয়, যেমন ধরো গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার হচ্ছে সেল করা হচ্ছে না, গিফট করা হচ্ছে। ধরো হাজবেন্ডের প্রপার্টি যারা হোল্ড করছেন তারা বিক্রি করছেন না, তারা কি করছেন, কাউকে গিফট করছেন, সেক্ষেত্রে উইডো কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি আর বলছে গ্র্যাচুইটিয়াস ট্রান্সফার যদি হয়, ট্রান্সফারের যিনি তার মানে যার কাছে প্রপার্টিটা ট্রান্সফার করা হলো তার কাছ থেকে কিন্তু উইডো মেইনটেনেন্সটা ক্লেম করতে পারবে। ঠিক তেমনিভাবে ফরওয়ার্ড ট্রান্সফার করলেও মেইনটেনেন্স ক্লেম করতে পারবে, কিন্তু বোনাফাইড ট্রান্সফারে ফরওয়ার্ড যদি হয় তার এগেইনস্টে উইডো কি করতে পারবে না, তার রাইটটা ক্লেম করতে পারবে না। আবার এমন যদি হয়, এটা গেল একটা সিচুয়েশন। আরেকটা হলো উইডো মামলা করেছে, ধরো উইডো তার ক্লেম এক্সারসাইজ করার জন্য মামলা করেছে। একটা জিনিস জানবে, সেটা আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে আছে সেকশন 52 তে, এটাকে বলা হয় লিজ পেন্ডেন্স। তার মানে হচ্ছে কোনো একটা মামলা চলা অবস্থায় মামলার বিষয়বস্তু হস্তান্তর করা যাবে না। During the pendency of a suit, the subject of the suit cannot be transferred. ঠিক আছে, সো একজন উইডো যদি মামলা করে, একজন উইডো, আবার বলছি একজন উইডো যদি চার্জ তৈরি করার জন্য তার হাজবেন্ডের প্রপার্টিতে চার্জ তৈরি করার জন্য একজন উইডো যদি মামলা করে, এই মামলা চলা অবস্থায় কি করতে পারে, যারা প্রপার্টি হোল্ড করছেন তারা ফ্রডুলেন্টলি প্রপার্টিটা ট্রান্সফার করে দিতে পারে না, পারে? মামলা চলা অবস্থায় যদি এই ট্রান্সফারটা হয় তবে কিন্তু উইডো
লিগাল নেসেসিটি ফর পেমেন্ট অফ ডেট, ঠিক আছে, সেরকম হলে কিন্তু উইডোর কিছু করার নেই। ধরো একটা অনেস্ট ট্রান্সফার যদি হয়, ফ্রডুলেন্ট না, হাজবেন্ড অনেক দিন রেখে গেছেন। ডু ইউ রিমেম্বার গত ক্লাসে ঋণ এবং মেইনটেনেন্সের রাইটের সাথে কি বলেছিলাম আমি? আগে ঋণ দিতে হবে। ঋণ যেটা সেটার কখনোই ঋণের উপরে মেইনটেনেন্সের অধিকার আসবে না। ঋণটা আগে পরিশোধ করতে হবে, তারপর মেইনটেনেন্স হবে। সো এখানে যেটা হচ্ছে, কারণ মামলা চলা অবস্থায় যদি ফ্যামিলি লিগাল নেসেসিটি যেটা আছে, যদি ঋণ দেওয়ার জন্য সম্পত্তি যদি ট্রান্সফার করা হয়, তবে সেটার জন্য উইডোকে লাইবেল থাকতে হবে, কিছু করার নেই। কারণ এখানে ডেটটা হচ্ছে আগে, যদি মামলা করে হয়েছে ঋণটা কিন্তু করা হয়েছিল আগে, এবং সেই ঋণ পরিশোধের জন্য যদি সম্পত্তি হস্তান্তর করা হয়, সেই হস্তান্তর দ্বারা তিনি পাবেন। ম্যাম, কোশ্চেন ছিল, ঋণটা তো আগে পরিশোধ করতে হবে, সেই ক্ষেত্রে যদি মেনটেন্যান্সটা হয় পাস্ট মেনটেন্যান্স, তাহলে বিষয়টা কিভাবে হবে? মানে মেনটেন্যান্সটা যদি মানে নর্মাল হয় তো ঠিক আছে, কিন্তু পাস্ট মেনটেন্যান্স হলে তো ওনার এটা আগের অধিকার ছিল। এখানে হচ্ছে পাস্ট মেইনটেনেন্স যদি হয়, তাহলে তুমি বলছো ঋণটা আগে হয়েছে নাকি পাস্ট মেইনটেনেন্সটা আগে থেকে হয়েছে? এখানে তো ঋণটা আগে যাবে। আরেকটা বিষয় বলি, পাস্ট মেইনটেনেন্সের কথা মামলা যেদিনকে দায়ের করা হয়েছে সেদিন থেকে শুরু করে জাজমেন্টের দিন পর্যন্ত সময়টাকে পাস্ট মেইনটেনেন্স করে, এবং পরে ফিউচারে জাজমেন্টের পরে একটা ডেট বলে দেয় যে এই ডেটে দেখবে। সো পাস্ট মেইনটেনেন্স প্র্যাকটিস হচ্ছে মামলা চলার সময়টা থেকে যেটা সেটা। আর পাস্ট মেইনটেনেন্স আগে যেটা সবসময় হচ্ছে ওয়াইফটা চায় 6 বছর 10 বছর 12 বছর এগুলো সাধারণত করতে দেয় না, কারণ এগুলো প্রমাণ করা খুবই ডিফিকাল্ট। সো এরকম কোনো সিচুয়েশন যদি থাকে, ডেট হচ্ছে সবসময় প্রায়োরিটি পাবে। যে কোনো মেইনটেনেন্সের প্লেনের উপরে ডেট সবসময় প্রায়োরিটি পাবে। ঋণ দেওয়ার পরে যেটা থাকবে সেখান থেকে হচ্ছে বাকিটা থেকে হচ্ছে মেইনটেনেন্স পাবে। তো আপনাদের এখানে যেটা হয়, we know claim of maintenance doesn't create any charge over the property of a deceased husband automatically. It can be created in 3 ways: by decree, agreement,
ডিনায়ালের একটা পরিস্থিতি তৈরি হয়। ডিনায়াল মানে কিছু উইডো রাইট হয়েছে কিন্তু এই রাইটটা কেউ অস্বীকার করছে না। উইডোর যে রাইট টু মেইনটেনেন্স রয়েছে সেটা অস্বীকার করছে। অস্বীকার করার ফলে তার হচ্ছে মামলা করার একটা অধিকার জন্মায়। এখন এই যে মামলা করার অধিকার তিনি সেটা কিভাবে এক্সারসাইজ করতে পারেন? একজন উইডোর মামলা করার যে অধিকার রয়েছে সেটা তিনি কিভাবে এক্সারসাইজ করতে পারেন? এই অধিকারটা তিনি কিভাবে এক্সারসাইজ করতে পারেন? প্রথমটা হচ্ছে ফর ডিক্লারেশন অফ রাইট টু মেইনটেনেন্স, এরপর রয়েছে এরিয়াস অফ মেইনটেনেন্স, তারপর রয়েছে টু ক্রিয়েট চার্জ ওভার দ্য প্রপার্টি অফ হার ডিসিজড হাজব্যান্ড। একজন উইডো তার মেইনটেনেন্সের অধিকার থেকে বঞ্চিত হলে তিনটা ভাবে মামলা করতে পারে। একটা হচ্ছে ডিক্লারেশন অফ রাইট টু মেইনটেনেন্স, আরেকটা হচ্ছে ক্লেইমিং এরিয়াস অফ মেইনটেনেন্স, আরেকটা হচ্ছে টু ক্রিয়েট এ চার্জ আপন দি প্রপার্টি অফ আ ডিসিজড হাজব্যান্ড। তিনটা ক্ষেত্রে তিনি মামলা করতে পারবেন। প্রথমটা দেখো, ডিক্লারেশন স্যুট করতে পারেন। ডিক্লারেশন স্যুট হচ্ছে আর কিছুই না যদি কারো অধিকার, আমরা এক মিনিটে যদি একটু মেইনটেনেন্সের কথাটা ভুলে যাই, ডিক্লারেশন স্যুট হচ্ছে যখন কারো কোনো অধিকার থাকে এবং ওপেনলি কেউ অথবা এক্সপ্রেসলি অথবা ইমপ্লাইডলি সেই অধিকারটা কেউ রিডিউস করে, যে ইউ ডু নট গো দ্যাট রাইট, তখন হচ্ছে একটা ডিক্লারেশন স্যুট করা যায়। বাংলায় যেটাকে বলা হয় শক্তির মামলা, এটা হচ্ছে ঘোষণার মামলা বলে। তার মানে হচ্ছে আমার জাস্ট এই অধিকারটা আছে, আমি বাকি কোনো রিলিফ চাইছি না, আমি অধিকারটা ইনফোর্স করতে চাইছি না, আমি জাস্ট কোর্টের কাছে একটা ডিক্লারেশন চাইছি যে আমার অধিকারটা আছে এবং আমি কোর্ট যেন ডিক্লারেশন দেয়। এক্ষেত্রে কোর্ট বলবে hence it is ordered that the widow is entitled to her right to maintenance, এই পর্যন্তই, বাকি কোনো রিলিফের কিছু দরকার নেই। সো প্রথম যেটা সেটা হচ্ছে ডিক্লারেশন অফ রাইট টু মেইনটেনেন্স। এটা কখন হয়? কেউ যদি উইডোর যে রাইট টু মেইনটেনেন্স আছে সেটাকে যদি অস্বীকার করে, ডিনাই করে, এটা কিন্তু অনেক বড় একটা, তুমি বলতে পারো যে শুধু ডিক্লারেশন নিয়ে কোনো কাজ হবে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যে কারণ রাইট যেটা আছে সেই রাইটটাকে অস্বীকার করা, ঠিক আছে? সো এটা যদি অস্বীকার করে এস্টাবলিশ হয়ে যায়, পরবর্তীতে তো তিনি আর কোনো ক্লেম সেই অধিকারের উপরে এস্টাবলিশ করতে পারবেন না, তাই না? সেই কারণে প্রথম যেটা সেটা হচ্ছে ডিক্লারেশন অফ রাইট টু মেইনটেনেন্স। সেকেন্ডটা হচ্ছে এরিয়াস অফ মেইনটেনেন্স। উইডো এরিয়াস অফ মেইনটেনেন্স, বকেয়া যে মেইনটেনেন্স সেটা উইডো কোর্টের কাছে এসে বললেন যে অমুক তারিখ থেকে আমি কোনো মেইনটেনেন্স পাই না। একটু আগে বললাম এটা প্রমাণ করা খুব কঠিন হয়ে যায়। উইডো যে বলেন যে কত তারিখ থেকে দেওয়া হয়, হাজবেন্ড ওয়াইফকে টাকা দিয়েছেন কি দেননি, এটা
99 ক্ষেত্রে যেটা হয় এর পরে না সেক্ষেত্রে যেটা হয় ডিগ্রি হোল্ডার যিনি যার পক্ষে রায় এসেছে তাকে একটা এক্সিকিউশন কেস করতে হয় ওই এক্সিকিউশন কেস করার পর ওই কেসের কিছু বলে দেওয়া হবে তখন তিনি কীভাবে জিনিসটা রিয়েলাইজ করা হবে জিনিসগুলো তখন ঠিক আছে সো দিস ইজ অল অ্যাবাউট মেইনটেনেন্স এখন মেইনটেনেন্সের পরে আমাদের যে চ্যাপ্টারটা আছে আমি আজকে ওই চ্যাপ্টারে যাবো না আমি জাস্ট একটু বলে দিই গার্ডিয়ানশিপ একটা চ্যাপ্টার রয়েছে গার্ডিয়ানশিপ চ্যাপ্টারটাতে আমরা যাবো মেইনটেনেন্সের পরে আমি আজকে ছুটির আগে আর নতুন করে কিছু শুরু করতে চাইছি না এজন্যই তোমাদের বললাম যে ক্লাসটা একটু দেরি করে আমি শুরু করেছি মেইনটেনেন্স অল্প কিছু বাকি ছিল সেগুলো আমরা শেষ করলাম মেইনটেনেন্স থেকে কোনো প্রশ্ন থাকলে আমি মানে এক্সিকিউশন কেস এটা যদি আরেকবার একটু রিপিট করতেন এক্সিকিউশন কেস যেটা বললেন না ওটা একটু রিপিট করতেন যদি ওকে ও হচ্ছে এক্সিকিউশন কেসটা এক্সিকিউশন কেস আর কিছুই না এটা হচ্ছে তুমি যে কোর্টে মামলা রাজটা করলো বিক্রি করলো সেখানে হচ্ছে আলাদা একটা মামলা করলে যে এটা এক্সিকিউশন করার জন্য আচ্ছা আমি হচ্ছে বলি ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স তো দেখেছো কোথাও যখন কাছে বইটা না থাকলে অনলাইনে ওখানে একদম শেষের দিকে দেখবে এখানে একটা শব্দ আছে এক্সিকিউশন ডিউটি আমি ওদের বোঝার সুবিধার জন্য বলছি এক্সিকিউশন ডিউটি তার কিছুই না জাস্ট আলাদা করে কি রায়ের কপি নিয়ে একটা ওদের কাছে গেলে যে এখানে কিন্তু বলে দেওয়া থাকে এক্সিকিউশনটা কিভাবে হবে যেমন ধরো এক্সিকিউশনের একটা প্রসেস হতে পারে অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি একটা ডিগ্রিতে দুটো পক্ষ থাকে একজন হচ্ছে ডিগ্রি হোল্ডার আর একজন হচ্ছে জাজমেন্ট ডেটার যার পক্ষে ডিগ্রিটা হলো তিনি হচ্ছে ডিগ্রি হোল্ডার আর যার এগেইনস্টে হলো তিনি হচ্ছে জাজমেন্ট ডেটার ডিগ্রি হোল্ডার যিনি স্বাভাবিকভাবেই কোর্টের কাছে তিনি যাবেন তিনি একটা অ্যাপ্লিকেশন করে বলবেন যে তার ডিগ্রিটা এক্সিকিউশনের জন্য ব্যবস্থা নেওয়া হয় কিভাবে হয় দুইভাবে হয় একটা হচ্ছে তার যে প্রপার্টি আছে প্রপার্টি অ্যাটাচ করা করে হতে পারে আরেকটা হচ্ছে তাকে অ্যারেস্ট করার মাধ্যমে হতে পারে অথবা কোর্ট যদি অন্য কোনো কিছু বলে থাকে সেই মাধ্যমে হতে পারে এবং বিশেষ করে ফ্যামিলি সুটগুলোর এক্সিকিউশন কেস যদি সম্পর্কে তোমরা ডিটেইল জানতে চাইলে ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 যেটা ও সেদিন বললো 23 সালে জাস্ট অ্যাক্ট হয়েছে একদম শেষের দিকে স্পেসিফিক আমি এই সেকশনটার নামটা তোমাদের স্পেসিফিক্যালি বলতে পারছি না কিন্তু আইনের শেষের দিকে এক্সিকিউশন অফ ডিগ্রি এটা পাচ্ছি সেখানে কিন্তু একদম ডিটেইল বলা আছে কিভাবে একটা মামলার রায়টা কার্যকর করা হবে কিভাবে একজন জাজমেন্ট ডেটার তার ফেভারে যে রায়টা এসছে সেটা তিনি রিয়েলাইজ করতে পারবেন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 মানে ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 2023 যেটা হয়েছে সেই এখানে তেমন কোনো পরিবর্তন হয়নি তো এটা শেষের দিকে পাবে এক্সিকিউশন অফ ডিউটি এখানে বলা আছে আর কোনো প্রশ্ন আছে কারণ এগুলো কোথায় পাবো চার্জার প্রপার্টি এরিয়াস অফ মেইনটেনেন্স হচ্ছে কোনো তোমার মেইনটেনেন্সের ডিউ ওয়েট যেদিন থেকে মেইনটেনেন্সের ডিউ সেদিন থেকে হচ্ছে তাকে দেওয়া আর্টিকেল হিসাবে আর্টিকেলগুলো থাকবে আর্টিকেল ওয়াইজ থাকবে পুরো একটা থাকবে বলতে হবে এরিয়াস
ফাংশন ক্যাপিটাল ডিগ্রি বাউন্ড করতে আর কোনো আপনি যে বললেন মানে উইডোজ রাইটস টু মেইনটেনেন্স, কিন্তু এটার সাথে যদি হিন্দু উমেন রাইটস টু প্রপার্টি এখন 1937 অনুযায়ী তো উমেন রাইট প্রপার্টিটা পাচ্ছে। সেটা তো আমি শুরুর ক্লাসেই বলেছি যে যেসব উইডোরা পাচ্ছে তাদের জন্য প্রাসঙ্গিক না, যারা পাচ্ছে না তিনজন উইডো ছাড়া ফ্যামিলিতে আরো অনেক উইডো থাকে না, তারা তো পাচ্ছে না, তাদের জন্য হচ্ছে মেনটেন্যান্সটা রিলেটেড। তুমি যদি প্রপার্টি ঠিক যাও তাহলে তুমি মেনটেন্যান্স পাবে কি করে? তুমি তো ডাবল দিয়ে পাবে না। এটা অনেক বেশি প্রাসঙ্গিক ছিল 35 সালের আগে। তোমার প্রশ্ন কি এখানে ছিল? হ্যাঁ, এখন তো প্রপার্টিটাই পাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আমি বলেছি, আমি তো শুরুতেই বলেছি এটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সটা অনেক বেশি, কিন্তু 35 সালের ডেভেলপমেন্টের পরে এটা শুধুমাত্র তাদের জন্য প্রাসঙ্গিক, যারা প্রপার্টি নিয়ে